হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ব্লগটা আমি শেয়ার করছি আমার বৃহস্পতিবার দিনের পুজোর ব্লগ হিসেবে। তো এখানে আমি আমার বৃহস্পতিবার দিনের পুজোটাকেই তুলে ধরেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুলের সমস্ত থালা টালা সব সাজিয়ে রেখেছি। আমার ঠাকুরও এখানে সুসজ্জিতভাবে প্রত্যেকে বসে আছেন। এটা আমার পুরোটা ঠাকুর ঘরের একটা লুক এবং পুরোটাই আমার একটা ডেলি বৃহস্পতিবারের স্পেশালি পূজা রুটিন। খুবই একটা র্যান্ডম, খুবই সিম্পল একটা পুজোর ভিডিওই আমি তুলে ধরেছি এখানে। সাধারণত আমার দ্বারা ভ্লগ বানিয়ে ওঠা হয় না, বাট আস্তে আস্তে চাইছি রেগুলারিটি আনতে, যে আমিও ইউটিউবে শেয়ার করব আমার ডেলি কিভাবে আমি পুজো করি বা কোনো রেসিপি বা নানান রকমের জিনিস। তো আজকে আমি আমার বৃহস্পতিবার থেকে পুজোর একটা সুন্দর জিনিস দিয়ে সূচনা করলাম বেসিক্যালি। তো এখানে দেখতেই পাচ্ছ, যেহেতু বৃহস্পতিবার বাঙালি বউ, তো সেখানে লক্ষ্মী পুজো তো মাস্ট। তো সেই কারণেই দেখতেই পাচ্ছ ঘর টর পরিষ্কার করে একদম সুন্দরভাবে চকচক করে মাজা নিয়ে সেখানে সিঁদুরের ফোঁটা দিয়ে প্রথমে ঘরটাকে প্রিপারেশন করা হচ্ছে, রেডি করা হচ্ছে। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকেই জানো যে যে কোনো দেবীর পুজোয় সিঁদুরের মাহাত্ম্য কত বেশি। প্রত্যেকটা দেবীরই সিঁদুর প্রচণ্ড বেশি পছন্দ, এবং কোনো দেবীর পুজো যখন খুবই স্পেশালি, যেমন কোনো পুজো হলো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, সবের মধ্যেই কিন্তু দেখবে যে শৃঙ্গার দেওয়া হয়। সেই শৃঙ্গারের অর্থাৎ মানেটা কি, যে তার মধ্যে সাজগোজের জিনিস থাকবে, আর যখন সাজসজ্জার জিনিস থাকে তার মধ্যে সিঁদুরটা কিন্তু থাকবেই থাকবে। অন্তত আলতা না দাও, একটা চেলি বা চুন্নি না দাও, কিন্তু সিঁদুরটা কিন্তু দিতেই হবে। তাহলে এবার বুঝে নাও যে সিঁদুরটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক সেরকমই এখানেই যেহেতু লক্ষ্মী পুজো, সেই কারণে সিঁদুরের মহত্বটা অনেক বেশি। আমার আলপনা দেওয়া বা আঁকার অতটা হাত নেই, তাই জন্য আমি এরকমভাবে যখন মঙ্গল চিহ্নটা করছি খুবই ধরে ধরে আমার করতে সময়ও লাগছে, এবং অতটা কোনো ভালোও হচ্ছে না, তোমরা বুঝতেই পারছো। আমার ঠিক অতটা ভালো আমি পারি না আঁকতে। আমি যেটুকু পারি আমার শ্রদ্ধা, আমার সামর্থ্য দিয়ে আমি সেটুকু আঁকতে চেষ্টা করি। তো আমি এটুকুই পারি। আর এখানে আম পাতাও আমি রেডি করে রেখেছিলাম। তো আমাদের বাড়িতে 5টা করেই সমস্ত সংখ্যা রাখা হয়। তো এখানে আমি 5টা পাতাওয়ালা আম্রপল্লব রেখেছি। অনেকে 7টা, 9টা, 11টা এরকমভাবেও দেয়, কিন্তু আমাদের 5টাই থাকে। হ্যাঁ, আর আমি এখানে আম পাতাটাকেও সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম। আর তারপরে দেবো পান আর কলা, তার মধ্যেও 5টা করে সিঁদুরের ফোঁটা। কেননা যে কোনো বেজোড় সংখ্যা দেবীর জন্য বা মেয়েদের জন্য কিন্তু বেজোড় সংখ্যা খুব ভালোভাবে যুক্ত। তার পিছনেও একটা পৌরাণিক গল্প আছে, আমি শুনেছিলাম। অ্যাকচুয়ালি আমি একটু আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে, ঠিক কেন অতটা আমি এক্সপ্রেস করতে পারবো না, তাই আমি সেই কথাটা বলছি না এই ভিডিওতে। মেবি আমি হয়তো কিছু ভুল বলবো, আর ভুল জিনিসটা কনভে করাটা ঠিক না, কেননা আর 5টা লোকেও যখন আপনাদের মধ্যে শুনবেন তো কিছু ভুল জানবেন আমার মিসকনসেপশনের দ্বারা, সেটা তো ঠিক হবে না। তো এখানে আমি পান আর কলা দিয়েও সুন্দরভাবে রেখে দিলাম। একটা জিনিস মনে রাখতে হবে, সবাই যখন লক্ষ্মীর ঘট পাতি আমরা প্রত্যেকটা যারা বউ ঘরের, তো বিনা কোনো ফলেই কিন্তু ঘরটা পাতা উচিত না। লক্ষ্মীর ঘট যখন পাতা হয় তখন তার মধ্যে অ্যাটলিস্ট একটা কলা, বা কলা না থাকলে হর্তুকি বা সুপারি এরকমভাবে দিয়ে কিন্তু ঘট বসাতে হয়। বা কেউ যদি নারকেল দিয়ে বসাতে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু নারকেলটা অনেক সময় পসিবল হয় না, তো ওই কারণে কলাই বেশিটা হয় দেওয়া। এবং বৃহস্পতিবারে যখন ফুল টুলও মানুষ কেনে তখন একবারে ফুলের প্যাকেটের মধ্যেই কলা দিয়ে দেওয়া হয়। আর অনেক সময় সেটা না পেলে হর্তুকি দিয়েও কাজ চলে যায়। তারপরে এখানে আমি পুষ্প দিয়ে দিচ্ছি মাকে, সিঁদুরযুক্ত। তো প্রথমত এই যে পুষ্পগুলো যে দিচ্ছি, কিছু না কিছু মা লক্ষ্মীর মন্ত্র বলেই দিতে হয়। তো আমি সবসময় বলি, পাশাক্ষ মালিকাম ভোজসি নিভিজ্জাম সৌমায় পদ্মসনস্তাং ধ্যায়েচ্চ
শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম এই মন্ত্রের আমি উচ্চারণ করি এবং ওম লক্ষ্মী দেবাভৈ নমঃ এই মন্ত্র জাপ করে আমি সবসময় পুষ্প প্রদান করি, কারণ বিনা কোনো মন্ত্রে ঠিক পুষ্প বা যে কোনো প্রসাদ অর্পিত করতে নেই। কিন্তু একান্তই যদি না জানা থাকে কোনো মন্ত্র, তখন ভগবান আমাদের মনের যে কথাটা সেটাকেই কনভে করলে কিন্তু নিয়ে নেয়, কেননা উনি অন্তর্যামী। আর এখানে দেখতেই পাচ্ছ আমি মায়ের ঘরটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে এই লাল রঙের যে পদ্মাসনটা দেখছো, এটা আমি চন্দননগর থেকে কিনেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময়। আমি ঘুরতে গিয়েছিলাম, ওখানে মেলার মতো পুরো একদম হাটে সুন্দরভাবে পরপর দোকান বসে, এরকম ধরনের পদ্মাসন অনেক পাওয়া যায়, তো আমি ওখান থেকেই নিয়েছিলাম। আর এখানে আমি আমার মা লক্ষ্মীকে করে নিলাম একদম টিপটপ করে পরিষ্কার, এবং আমি এখন পরিয়ে দিচ্ছি একটা ফুলের মালা। আর এই যে শাড়িটা তোমরা দেখছো মা লক্ষ্মীর, এটাও আমাদের একটা পাশের লোকাল স্টোর থেকেই, একটা দশকর্মার থেকেই আমি নিয়েছিলাম। এটা কিন্তু জামদানি শাড়ি, হয়তো আমার পরানোটা একটুখানি মানে হেভি হয়ে গেছে ডিউ টু জুয়েলারি রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। আর অনেকটা হয়তো ক্যামেরাতে আসছে না পুরোটা, বাট সামনাসামনি যদি তোমরা দেখতে পারতে তাহলে বুঝতে খুব সুন্দর। একটা জামদানি কাটের শাড়ি প্লাস একটা পাড় লাগানো। তো এটা হচ্ছে আমার মা লক্ষ্মীকে রেডি করাবার পর ফাইনাল লুক। ঠিক আছে, সবাই জানিও কিন্তু মা লক্ষ্মীকে কেমন লাগছে। আমার তো খুব মিষ্টি লাগছে মাকে। আর এখানে যেই লক্ষ্মী গণেশ দেখছো, প্রথমে তো পাশে একটু রূপোর একটা রয়েছে আর একটা মাটির, সেই মাটিরটা আমি এনেছিলাম আমার মেয়ের নামে পুজো দেওয়ার জন্য পয়লা বৈশাখে গত বছর, এবং আমি এটা রেখেই দিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট্ট গোপাল সোনা। এই গোপাল সোনার কিন্তু একটা গল্প আছে, জানো তো? এই গোপাল সোনাকে আমি পেয়েছিলাম খুবই আনএক্সপেক্টেডলি। এর পরের যে ভ্লগসগুলো করব, তার মধ্যে থেকে একটা ডেডিকেটেড ভ্লগ এই গোপাল সোনাকে নিয়েই আমি অবশ্যইভাবে বানাবো, কেননা এই গল্পটা না শোনালেই নয়। এই গোপাল সোনার নাম হচ্ছে লীলা। লীলা, আর আমাদের বাড়ির টাইটেল যেহেতু ধর, তো পুরো নাম লীলাধর। ঠিক আছে, তো অনেকটা বুঝে শুনেই এই নামটা করা। আমাদের বাড়িতে 3জন গোপাল সোনা আছে, তো 3জন গোপাল সোনার আলাদা আলাদা নাম রয়েছে। একজন বড় যে গোপাল সোনা যাকে আমি এই বছরই জন্মাষ্টমীতে পেয়েছি, তো আমি তার নাম মাধব দিয়েছি। এই গোপাল সোনাকে আমি জন্মাষ্টমী ঠিক পরের দিন আমার কাছে পেয়েছি। এনার নাম লীলা, কেননা খুবই আনএক্সপেক্টেডলি আমি এনাকে আমার লাইফে পেয়েছি, এবং লীলার আসার পর আমার লাইফে অনেক কিছু ভালো ভালো জিনিস হয়েছে, অনেক কিছু চেঞ্জেস এসছে, হয়তো মেন্টালি বা স্পিরিচুয়ালি। আমি অ্যাজ পার সেরকম কিছু বলছি না যে এটা গুড লাক বা ওরকম, বাট একটা নিজের উইদিন চেনাটাও একটা ব্যাপার থাকে। তো সেই কারণে আমি বলতে পারি যে গোপালটা অনেক স্পেশাল, এবং আমি এই গোপালকে পেয়ে অনেক হ্যাপিও। তো আমি সবসময় এই গোপালটাকে খুব আমার ভালোও লাগে। তোমরা দেখতেই পাচ্ছ কি কিউট দেখতে, একদম এটা স্টোন ডাস্টের, খুবই কিউট এটা। আর আমি ওনাকে এখন জামা পরিয়ে দেব। আর এই যে মালাটা দেখছো ওনার গলায় রয়েছে, এটার মধ্যে রাধা লেখা রয়েছে কিন্তু। আর এটা আমি কিনেছিলাম হচ্ছে মিশোর থেকে। তো আমি সবসময় অ্যাসিওর করি যে আমার গোপাল সোনারা তুলসীর মালা বা এরকম মালা পরে রয়েছে যার মধ্যে রাধা লেখা। তো আমার আর একটা যে বড় গোপাল রয়েছে, সেই গোপালকেও আমি একটা বড় বেশ মালা পরেছি, তার মধ্যে অনেকগুলো বিডসে রাধা লেখা। তো এই হচ্ছে আমার লীলার জামা। এই জামাটা আমার খুব পছন্দ। আমার প্রথম যে আরেকজন ছোট্ট গোপাল আছে, ওনার জন্য এই জামাটা আমি কিনেছিলাম, বাট এই জামাটা ওনার গায়েতে গিরি, আমার আরেকজন গোপালের নাম হচ্ছে গিরি, সেও এরকমই একটু এই গোপালটার সাইজের থেকে একটু বড়, জাস্ট তোমরা দেখতে পারবে আমার ঠাকুর ঘরে আছে ব্লু ড্রেস পরে। তো আমি ওনাকে এই জামাটা পরবার জন্য এনেছিলাম, বাট তারপর যখন আমি লীলাকে পেলাম তখন দেখলাম লীলার বডিতে এটা খুব সুন্দর ফিটিংস হচ্ছে, তো আমি তখন লীলাকেই এটা দিয়ে দিয়েছি। ভগবানেরই ইচ্ছা ছিল যে হয়তো এই রূপে উনি এটা পরবেন। আর এখানে আমি দেখতেই পাচ্ছ যে লীলাকে সুন্দরভাবে চুল পরিয়ে চুড়ি পরিয়ে সাজিয়ে দিলাম।
এই ড্রেসটার সাথে। আর মাথায় দেখো আমি ওনার একটা হার, এটা অ্যাকচুয়ালি, বাট আমি এটাকে মাংটিকার মতো পরিয়েছি। তো কি মিষ্টি লাগছে দেখো গোপাল সোনাকে, আমার তো খুব ভাল লাগছে। আমি যখনই গোপাল সোনাকে দেখি আমার খুব ভাল লাগে। আর এই হচ্ছে চন্দন। এবার হরি তো চন্দন সবসময় প্রিয়, আমি কপালে একটুখানি পরিয়ে দিলাম, নাক অবধি নামিয়েছি, ঠিক আছে, আর একটু গলায় বুকে দিয়ে দেবো। প্লাস হচ্ছে তুলসী পাতার মধ্যেও আমি চন্দন লাগিয়ে এক্ষুনি ঠাকুরকে দেব, কেননা তুলসী ছাড়া তো গোপাল বা যে কোনো শ্রীহরির শ্রীনারায়ণের রূপকে রাখে না। তো ওই কারণে আমি এখানে তুলসী চন্দন একসঙ্গে দিয়ে ঠাকুরকে যথাস্থানে ওনার স্থানে এখানে বসিয়ে দেব। আর এই যে আমার সামনে এই যে গুরুদেব রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা রাম ঠাকুর শ্রী শ্রী। তো আমাদের ছবি আছে, কিন্তু আমি এখানে তলায় মূর্তিটা নামিয়ে রেখেছি, আমার সেবা দিতে সুবিধা হয়। ঠাকুরকে একটা চরণও রয়েছে, ওই চরণটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে ওনার সেবা করি। আর এই হচ্ছে আমার বড় গোপালের লুকস, তোমরা দেখতেই পাচ্ছ সবাই। এটা আমার বড় গোপাল, আর মাঝখানে মা তারা রয়েছে, ঠিক আছে। তো এবার বড় গোপালকে আমি স্নান করাবো, তাই দেখাচ্ছি। আর এই যে হলো আমার রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণকে পেন্ট করা বা যে কোনো ঠাকুর আমার ঘরে দেখছো, সমস্ত পেন্টিং কিন্তু আমিই করেছি। আর পেন্ট করার একটা সবথেকে বড় কারণ হলো, কেননা সমস্ত ঠাকুরই পিতলের, এবং পিতল তো কালো হবেই, ঠিক আছে। তো কালের নিয়মে আমার এই রাধাকৃষ্ণ নারায়ণ লক্ষ্মী সবই কালো হয়ে গিয়েছিল। তাই জন্য আমি ভাবলাম যে এরমভাবে ঠাকুরকে বারবার এবার পিতাম্বরী দিয়ে ওয়াশ করাটা একটা অনেক কিরকম একটা লাগে। আমাদের গায়ে যদি কেউ এবার পিতাম্বরী দিয়ে পরিষ্কার করে তো কীরকম লাগবে। তো ঠাকুর হচ্ছে একটা ভক্তি, স্নেহ, ভালোবাসার জিনিস। তো ওই কারণেই ভাবলাম যে অন্তত পেন্ট করে দিই, একটা অবয়ব আসবে। এবার ঠাকুর রং করা তো হতেই থাকে না, ওই কারণে করে দিয়েছিলাম পেন্ট। আর এই যে আমার গোপু সোনা, ইনি তো নতুন, এনাকে আমার পেন্ট করার ইচ্ছা নেই, কেননা গোপাল সোনা এমন একটা জিনিস যে ওনাকে তো চান করানো হতেই থাকে, ঠিক আছে। আর চান করাবার সময় কি হয় যে অগরুর জল, গোলাপ জল, দুধ, দই, এগুলো তো নানান রকমের প্রপার্টিজ দিয়ে মানে কম্পাউন্ড হয়। তো তখন তার মধ্যে থেকেই কিন্তু সেই পুষ্টিগুলো দিয়ে পিতলটা পরিষ্কার হয়ে যায় এবং চকচক করে। আর এই যে দেখতে পাচ্ছ এই জামাগুলো, এগুলো কিন্তু নিউবর্ন সাইজের বেবির জামা। আমি একসাথে 8 পিস একবারে একটা সেট অর্ডার করেছিলাম। তো আমি এই নিউবর্ন বেবির ড্রেসগুলোই কিন্তু গোপাল সোনাকে পরাই। সত্যি কথা বলতে এরকম এত বড় সাইজের গোপালকে যদি জামা প্রত্যেকবার সেপারেট কিনে পরাতে যাও, তাহলে এক একটা জামার মিনিমাম দাম 250, 300, 400 এরকম শুরু হয়। দৈনিক গোপালকে সেবা দিতে গিয়ে প্রতিদিন জামা কাপড় চেঞ্জ করানো, আইদার সেই জামাটা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, ধুতে ধুতে খারাপ হয়ে যায়, তখন ওই টাকাটা সত্যিই গায়ে লাগে। আর আমরা হলাম সাদা মাটা ফ্যামিলির থেকে, সমস্ত কিছুর একটা ভ্যালিউ আমাদের কাছে আছে। কিন্তু এইগুলো সুতির জামা, কমফর্টেবল, ঠাকুরের পরেও আরাম লাগবে। তো আমি মনে করি যে নিউবর্ন বেবি ড্রেস আমি সত্যি বলতে এই 8খানার জামা সেট অনেক কমে পেয়েছি, মিশো থেকে কিনেছি। আমার মেবি 250 to 300 অ্যারাউন্ড ওরকমই, ওর মধ্যেই একটা দাম পড়েছিল, টু বি ভেরি অনেস্ট। কিন্তু আমি আজকে এই লাল রঙের ড্রেসটা পরালাম, ঠাকুরকে দেখতেই পাচ্ছ কি কিউট লাগছে, একদম বেবি বেবিই লাগছে, ঠিক আছে। আর এই যে তুলসীর মালা আর এই রূপোর মালাটা আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল, কেননা ওর অনেকগুলোই রূপোর হার এরকম ধরনের পেয়েছিল, মানে তোমাদের চেন টাইপের। তো ওই একটা চেন আমি তার মধ্যে থেকে গোপাল সোনাকেই দিয়েছি, আমার বড় গোপালকে। তো আমি এই চেনটা সবসময় পরিয়ে রাখি আমার সোনাকে। পরবর্তীকালে ইচ্ছা আছে যে একটা মাধব বলে রূপোর পেন্ডেন্ট লেখাবো, মানে বানাবো, তৈরি করাবো, নিয়ে সেটা এর মধ্যে দিয়ে আমার মাধব সোনাকে পরিয়ে রাখবো। আর এই যে আমার মাধব সোনা এখন রেডি হয়ে গেছে, ফুলের মালাও পরিয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি হাতে, এবং বুকেও দিয়ে দেব, আর তার সাথে চন্দনের তিলকও করে দেব। তো এরমভাবেই আমি আমার গোপাল সোনাকেও রেডি করিয়ে নিলাম। সত্যি বলতে গোপাল সোনাদেরকে রেডি করানো, ওদেরকে স্নান করানো, ওদেরকে খেতে দেওয়া, এই জিনিসগুলো করে যেই শান্তিটা পাওয়া যায় না, সেটা কিন্তু অন্য কিছুতেই নেই। সারাদিনের সমস্ত কাজের মধ্যে থেকে
পুজো করার কাজটা কিন্তু আমার নিতান্তই খুবই পার্সোনাল এবং ভালোবাসার কাজ। আমি যখনই পুজো করি আমার মনটা খুব শান্তিতে ভরে যায় এবং এই সমস্ত কাজ করতে আমার সত্যি খুব ভালো লাগে। এই যে ঠাকুরকে সাজানো বা কিছু, আচ্ছা তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ এখানে যে আমি কিন্তু কপালেতে একদম তুলসী পাতা দিয়ে দিচ্ছি, বাট আমি এই লোকেশানটাই ঠাকুরের তুলসী পাতা চেঞ্জ করে দিয়েছিলাম, দেখো বুকে দিয়ে দিয়েছি। এবং যখনই আমি গোপাল ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিই তখন আমি সবসময় আরতি করে নিই, কেননা গোপাল সোনা এত কিউট লাগে, নজর যদি লেগে যায় আমার সোনার, তাই জন্য আমি সবসময় আরতি করে নিই। আর জানো তো এইভাবেই ঠিক যখন সমস্ত গরুদেরকে নিয়ে গোপাল সোনা বৃন্দাবনেতে গোধূলির সময় ফেরত আসতো বাড়িতে, তখন মা যশোদাও ঠিক এইভাবেই গোপাল সোনাকে আরতি করে দিত। তো এইটা যারা নাকি ভগবানকে খুব স্নেহ ভালোবাসা দিয়ে মানে পুজো করেন, যাদের বাড়িতে গোপাল আছে, তারা কিন্তু সবসময় সাজিয়ে গুজিয়ে এইভাবেই সুন্দর করে আরতি করবেই, জানো তো। আবার পুজো করছি তো ঠাকুরকে ভোগ লাগাবো না তা তো হয় না। এবারের মতো তো সেরকম কিছু ছিল না, কিন্তু আমি নিজে হাতে নাড়ু বানিয়েছিলাম, নারকেলের গুড়ের নাড়ু। তো সারা দামোদর মাস, মানে এটা তো যেহেতু কার্তিক মাস, তো সারা মাসই নাড়ু বা এরকম চিড়ে খই মুড়ি যাই হোক দিয়ে জিনিসটা বানানো উচিত এবং ঠাকুরকে দেওয়া উচিত। মুড়ি না, ঠিক মুড়িটা আমি ভুল করে বললাম। তো নারকেলের নাড়ু নাকি দেওয়া খুব ভালো, কেননা গোপাল সোনার খুব প্রিয় জিনিস। তো সারা মাস ধরেই একেবারে বানিয়ে রেখেছি, তাই দিই। আর এটা হচ্ছে গিয়ে আমার পুজো পুরো একটা লুক, তোমরা দেখলেই মাত্র পুরো ভিউটা। আর এই যে আমার ঠাকুরের সিংহাসন, মা ভৈরবীকে আমি ফুল দিলাম এখানে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার শিবের স্থান, এটা আমার শ্রী শ্রী শিব ঠাকুরের স্নান। আর এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ছি। তো পাঁচালি আমি সবসময় হাতে ফুল দূর্বা সব নিয়ে, ধান নিয়ে সব নিয়ে আমি পড়ে তারপর মাকে সেই ধান দুব্বা দিয়ে দিই। আর তারপর যেহেতু বৃহস্পতিবার ধুনো জ্বালানো খুব ভালো, ইনফ্যাক্ট ধুনো প্রতিদিন কেউ যদি বাড়িতে দিতে পারে তো খুবই ভালো। তো আমি এখানে ধুনো দিয়ে দিয়েছি, মায়ের আরতি করছি, তোমরা দেখতে পাচ্ছ শেষে ধুনোর আরতি। এর আগে আমি আরতি করে নিয়েছি, ঘিয়ের বাতি জেলে আমি মা লক্ষ্মীর আরতি এর আগে করে নিয়েছিলাম, তোমরা এইমাত্র দেখলে আগের একটা ক্লিপিংসে। আর এখন আমি ধুনো দিয়ে সব ঠাকুরের আরতি করে নিচ্ছি, সব ঠাকুরকে ধুনো দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর, কত পিসফুল লাগছে দেখতে, কত আনন্দ লাগছে। আমার গুরুদেবও এখানে বসে রয়েছেন, আমার জগন্নাথ ঠাকুর, আমার রাধাকৃষ্ণ, মা তারা, মা ভৈরবী, আমার সত্যনারায়ণ, গোপাল সবাই এখানে আছে। আর আমি এখানে পুজোটাকে শেষ করে এবার শঙ্খ ফু দিলাম। ভিডিওটা এরই সাথে এখন শেষ করছি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন।